আমার এক পরিচিত দিদির মামাবাড়ি ছিল আসামের ভেতরের দিকে। প্রাইভেসির কারণে জায়গার আসল নামটা গোপনই রাখলাম। প্রথমে বাড়িটার একটা বর্ণনা দিই। বাড়িটা ছিল অনেক বড়। পূর্ব দিকে শোয়ার ঘর, পশ্চিমে রান্নাঘর এবং উত্তর দিকে গোয়াল ঘর, আর উত্তর পশ্চিম কোণে ঠাকুর ঘর। বাড়ির সামনে পেছনে বিশাল বাঁশবাগান, আর রান্নাঘরের পেছনে বড় শাল বাগান। দিদির মামারা ছিলেন 4 ভাই বোন। বড় মামার বয়স তখন 24-এর মতো, নাম দেবব্রত। আর ছিলেন একজন ছোট মামা, এক মাসি এবং দিদির নিজের মা। ছোট মামা খুব শান্ত স্বভাবের ছিলেন। যেটুকু কথা বললে চলে সেটুকুই বলতেন। পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে চাকরি করতেন। মাসিও পড়াশোনায় ভালো ছিলেন, আর দিদির মা ছিলেন গৃহবধূ। দিদির দাদু অর্থাৎ ওই বাড়ির কর্তা পেশায় একজন কৃষক হলেও তিনি আগে একজন কামাক্ষার গুরুদেবের শিষ্য ছিলেন। গুরুদেবের নামটা উল্লেখ করছি না। দাদু তার কাছে অনেক বছর ধরে তন্ত্রবিদ্যা শিখে মানুষের সেবা করেছেন। বলতে গেলে দাদু একজন পূর্ণতান্ত্রিক হয়ে উঠেছিলেন। হঠাৎ একদিন দাদুর সেই গুরুদেব হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর আগে তিনি দাদুকে বলে গিয়েছিলেন, আমি যদি মারা যাই তাহলে আমার যত জিনিসপত্র পাবি সব গঙ্গায় ভাসিয়ে দিবি, নইলে আমার বাসস্থানে রেখে যাবি। কিন্তু দাদু গুরুর সেই শেষ কথা শোনেননি। তিনি জিনিসগুলো বাড়িতেই রেখে দেন। বাড়ির সবাই জানত যে তিনি তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়েছেন, কিন্তু আসলে তিনি ছাড়েননি। গোপনে নিজের সাধনা চালিয়ে যাচ্ছিলেন। গুরুদেবের মৃত্যুর মাসখানেক পর থেকে গ্রামে রটতা শুরু করে যে ওই বাড়িতে নাকি রাত হলে, বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। লোকেরা বলত অনেক রাতে বাড়িটা থেকে ঢাক বাজানোর আওয়াজ আসে, কিন্তু আওয়াজটা ঠিক ঢাকের মতো নয়, মনে হয় যেন কোনো পশুর আর্তনাদ। আবার কেউ কেউ দেখেছে ওই বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় মাটিতে লাল আর কালো রঙের কিছু আঁকা থাকে এবং মোমবাতি জ্বলতে দেখা যায়। কিন্তু এসব বিষয়ে দাদু বা দিদাকে জিজ্ঞেস করলে তারা সরাসরি অস্বীকার করতেন। একদিন বিকেল 4টে-5টা নাগাদ শালবাগানের মালিক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি ভাবলেন মেয়ের বিয়ে সামনে, বাগানটা একটু ঘুরে দেখি, যদি কিছু পুরনো গাছ বিক্রি করা যায়। শালবাগানের পেছনের রাস্তা দিয়ে গ্রামে ঢোকা বেরোনো যেত। তিনি যখন ওই দাদু দিদাদের বাড়ির পেছন দিকটা ক্রস করছেন, হঠাৎ তার চোখ আটকে গেল। তিনি দেখলেন রান্নাঘরের পেছনের মাটিতে কালো কয়লা বা ছাই দিয়ে গোল করে কিছু একটা আঁকা, আর সেটার মাঝখানে আগুন জ্বলছে। দেখে মনে হচ্ছে আগুনটা অনেক আগেই জ্বালানো হয়েছে, এখন নিভু নিভু ভাব। আগুনের ঠিক মাঝখানে পোতা একটা ত্রিশূল, আর ত্রিশূলের মাথায় বাঁধা একটা লাল কাপড়। এসব দেখে মালিকের বুকটা ছ্যাঁত করে উঠল। তিনি ওখান থেকে সরে গিয়ে নিজের বাগানে ঢুকলেন। মিনিট 5 পর যখন তিনি ফেরার জন্য ওই একই রাস্তা দিয়ে আসছেন, তখন যা দেখলেন তাতে তার রক্ত জল হয়ে গেল। মাটির সেই গোল দাগটা ঠিক মাঝখানে একটা আস্ত ছাগলের কাটা মাথা পড়ে আছে, আর সেই কাটা মাথাটা খুবই বিকৃত। মুখের কালো চামড়াটা যেন কেউ অর্ধেকটা ছিঁড়ে নিয়েছে, ভেতরের সাদা হাড় দেখা যাচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে নিজেকে সামলাতে না সামলাতেই তিনি দেখলেন আগুনের একটু দূরেই 4 জোড়া কালো পায়রা রক্তে ভেসে পড়ে আছে। এই বীভৎস দৃশ্য দেখে লোকটা আর সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে পড়েন। পরে রাস্তা দিয়ে লোক চলাচল করার সময় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। জ্ঞান ফিরলে লোকটা কাঁপতে কাঁপতে বাড়ি চলে যান। লোকেরা ভেবেছিল হয়তো এমনি মাথা ঘুরে পড়েছেন, কারণ উদ্ধারকারীরা সেখানে কোনো ছাগলের মাথা বা পায়রার রক্ত দেখতে পায়নি। বাড়ি ফেরার পর ওই লোকটার ধুম জ্বর আসে। তিনি ভয়ে কারোর সাথে কথা বলছিলেন না। তার স্ত্রী তখন ঠাকুরের পা ধোয়া জল তার গায়ে ছিটিয়ে দেন। কয়েকদিন পর একটু সুস্থ হলে তিনি তার পরিবারকে পুরো ঘটনাটা খুলে বলেন।
এরপর ঘটনাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না, কিন্তু এরপর থেকে তাদের বাড়িতে আর কেউ যেতে চাইতো না। গ্রামের লোকেরা ধীরে ধীরে তাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এভাবেই কয়েক সপ্তাহ কেটে যায়। একদিন দাদুর এক পুরনো বন্ধু তার বাড়িতে আসেন। বন্ধুটি খুব চিন্তিত মুখে বললেন, ভাই, আমি না কি করব বুঝতে পারছি না। দাদু জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আমাকে খুলে বলো। লোকটা বলল, তার ছেলে হিন্দু হলেও কিছুদিন আগে একটা মুসলিম মেয়ের প্রেমে পড়েছে। বাড়ির লোক কিছুতেই মেনে নিচ্ছে না, কিন্তু ছেলেও নাছোড়বান্ধা। লোকটা দাদুকে বলল, তুই তো আবার এসব তন্ত্রমন্ত্র জানিস, তন্ত্রমন্ত্রের মাধ্যমে কিছু করা যাবে না, ছেলেটাকে এখন এসব থেকে বাঁচা। দাদু একটু ভেবে বললেন, হ্যাঁ যাবে, কিন্তু কাজটাতে অনেক রিস্ক আছে। লোকটা মরিয়া হয়ে বলল, আমি কিচ্ছু শুনতে চাই না, তুই যে কোনো মূল্যে আমার ছেলেকে বাঁচা। দাদু তখন বললেন, ওই মেয়েটার কয়েকটা চুল লাগবে। লোকটা রাজি হয়ে গেল। বাড়িতে ফিরে স্ত্রীকে সব কথা খুলে বলল। পরের দিন তারা ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে তাদের বাড়িতে ডাকতে বলল। মেয়েটা আসার পর খাওয়া দাওয়া সেরে যখন তারা রেস্ট করছিল, তখন ছেলেটার মা মেয়েটার সাথে গল্প করতে করতে তার চুল আঁচড়ে দেওয়ার অছিলায় 2-3টে চুল সংগ্রহ করে নেয়। সেই চুল নিয়ে লোকটা আবার দাদুর বাড়িতে আসে। দাদু রাত 1টার দিকে নিজের তন্ত্র সাধনায় বসেন। কালো লাল দাগ দিয়ে গোল করে বসেন তিনি। সামনে রাখা দুটো কালো পায়রা আর একটা মানুষের কঙ্কালের মাথা, তবে মাথাটা ছিল অস্বাভাবিক লম্বা। আগুন জ্বালিয়ে কাজ শুরু করেন দাদু। প্রায় 30 মিনিট পর রাস্তার ওপাশ থেকে শাঁ শাঁ করে একটা ঠান্ডা হাওয়া ধেয়ে আসে। লোকটা অনুভব করে চারপাশটা অস্বাভাবিকভাবে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ঠিক সেই সময় কানে একটা অদ্ভুত ফিসফিস আওয়াজ আসতে থাকে। লোকটা আতঙ্কে দেখতে পায় গোল দাগটার বাইরে যে দুটো পায়রা রাখা ছিল, ঠিক তার ওপর 7টা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এক একটা ছায়া প্রায় 8-9 ফুট লম্বা, আর তাদের চোখগুলো অস্বাভাবিক লাল। মনে হচ্ছিল কেউ জ্বলন্ত লাভা গোল গোল করে বসিয়ে দিয়েছে। দাদু লোকটার দিকে তাকিয়ে হেসে বললেন, ভয় পাস না, ওরা আমার পোষা জিন। বলেই দাদু রক্তের মতো লাল কালো একটা তরল পদার্থ ওই পায়রার ওপর ছুঁড়ে মারলেন। এরপর উর্দু ভাষায় কিছু মন্ত্র পড়তে লাগলেন। চোখের পলকে পায়রা দুটো যেন উধাও হয়ে গেল, আর সেই 7টা ভয়ঙ্কর জিন প্রচণ্ড বেগে শালবাগানের ভেতর ঢুকে গেল। দাদু তখন শান্ত গলায় বললেন, তোর কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেলে মেয়েটার কোনো ক্ষতি ওরা করবে না, চলে আসবে। ভেবে দেখুন, একটা সাধারণ মেয়ের ওপর 7টা জিন চালান করা হলো। কয়েক মাস কেটে যায়। একদিন দাদু বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় সেই বন্ধু আবার এসে হাজির। লোকটা কাঁপতে কাঁপতে বলল, ভাই, আমরা তো এমনটা চাইনি। দাদু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, খুলে বল। লোকটা বলল, তোর কাজটা হয়ে গিয়েছিল। মেয়েটা আমার ছেলেকে ফোন বা মেসেজ করা বন্ধ করে দেয়। ছেলে যোগাযোগ করতে চাইলেও মেয়েটা পাত্তা দেয়নি। ছেলেটা নাছোড়বান্দা হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আমরা ভেবেছিলাম 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজ সকালে খবর আসে মেয়েটার বান্ধবী তাকে ডাকতে গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে সে চলে যায়। পরে 10টা নাগাদ প্রতিবেশীরা গেট ভেঙে ভেতরে ঢুকে যা দেখে তাতে সবাই শিউরে ওঠে। মেয়েটা, তার বাবা আর মা সবাই মাটিতে পড়ে আছে। শরীরে কোনো কাপড় নেই, মুখ থেকে গেঁজা বেরোচ্ছে। মুখগুলো একদম ফ্যাকাশে সাদা, আর মুখের ওপরকার সবুজ শিরাগুলো দপদপ করছে। পরে শোনা যায় তারা নাকি বিষ খেয়ে মারা গেছে। পুলিশ কেসটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আমাদের কোনো ক্ষতি হবে না তো? দাদু বললেন, না না, যতদিন আমি আছি তুই নিশ্চিন্তে বাড়ি যা।
দাদু ওই দিনই নিজের বাড়িতে বন্ধন ক্রিয়া করলেন। হয়তো বুঝতে পেরেছিলেন ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। কিন্তু 1 সপ্তাহ পর শোনা গেল ওই বন্ধুটার ছেলে বাড়ির সামনের নিম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর দাদু আর কোনোদিন সেই বন্ধুর সাথে কথা বলেননি। ভয়ে দাদু তার গুরুর দেওয়া সমস্ত জিনিসপত্র গঙ্গায় ভাসিয়ে দেন। 4-5 মাস কেটে যায়, শীত কেটে বসন্ত আসে। দাদু ততদিনে এই ঘটনা প্রায় ভুলেই গেছেন। কিন্তু হঠাৎ করে বড় মামা অর্থাৎ দেবব্রতর আচরণে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। দেবব্রত রাত বিরাতে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে থাকত। মাঝে মাঝে নিজের ঘরেই একা একা বিড়বিড় করে কথা বলতো। একদিন দিদা জিজ্ঞেস করেন, কার সাথে কথা বলছিস তুই? দেবব্রত কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দেয়, মা জানো তো, আমাকে একজন ডাকে, না গেলে খুব কষ্ট হয়। দিদা ভাবলেন হয়তো কাজের চাপ বা রাত জাগার কারণে এমনটা হচ্ছে। বললেন, 2 দিন কাজে যাস না, বাড়িতে রেস্ট কর। কিন্তু আসল ঘটনা শুরু হলো এরপর। প্রতিদিন রাত 2-3টের পর শোনা যেত দেবব্রত যেন কারোর সাথে কথা বলছে। কিন্তু ওর ঘরে ঢুকলে দেখা যেত ও একা জানালার কাছে বসে আছে। একদিন ছোট মাসি আওয়াজ পেয়ে দেবব্রতের রুমে যায়। গিয়ে দেখে দেবব্রত জানালার ধারে বসে কারোর সাথে কথা বলছে আর বলছে, আজও আসিসনি? মাসি জিজ্ঞেস করে, কে দাদা, কার সাথে কথা বলছিস? এই কথা বলতেই দেবব্রত একদম চুপ হয়ে যায়। মাসি আর কিছু না ভেবে নিজের রুমে চলে আসে। কিছুদিন পর তাদের একটা আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান পড়ে। সবাই মিলে সেই বিয়েতে যায়, শুধু দাদু বাড়িতে থাকেন। বাড়িঘর আর গবাদি পশু দেখার জন্য তিনি যান না। বিয়ে বাড়ি মিটিয়ে তারা 3 দিন পর রাতে ট্রেনে বাড়ি ফিরছিল। ট্রেন ছিল রাত 9টার দিকে। অনেক ক্লান্তির জন্য সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে। তখন কিন্তু দেবব্রত পুরোপুরি নর্মাল, হাসি মজাও করছিল। রাত তখন প্রায় 3টে। ট্রেন একদম ফাঁকা, নির্জন পথে এগিয়ে চলেছে। জানালার বাইরে ঘুঁটঘুঁটে অন্ধকার আর ইলেকট্রিক পোল। তাদের সামনের বার্থে একজন মধ্যবয়সী ভদ্রলোক ছিলেন। তিনি ঘুম ঘুম চোখে দেখেন দেবব্রত আস্তে আস্তে উঠে দাঁড়াল এবং ধীরে ধীরে ট্রেনের দরজার দিকে যাচ্ছে। লোকটা ভাবল হয়তো হাওয়া খেতে যাচ্ছে, কিন্তু তিনি ভালো করে লক্ষ্য করলেন দেবব্রত যেন কারোর সাথে কথা বলছে। লোকটা পরিষ্কার শুনতে পেলেন দেবব্রত বলছে, কি এখনই যেতে হবে? তারপর কিছুক্ষণ চুপ, যেন কেউ জবাব দিচ্ছে। লোকটা দেখলেন দেবব্রত মাথা নাড়ল, আর এক মুহূর্তের মধ্যেই চলন্ত ট্রেন থেকে সজোরে বাইরে লাফ দিল দেবব্রত। লোকটা এই বীভৎস দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন। তার চিৎকারে গোটা বগি জেগে যায়। ইমার্জেন্সি চেন টেনে ট্রেন থামানো হয়। পুলিশ আর স্টেশন মাস্টার ফোর্স নিয়ে দেবব্রতর খোঁজে যায়। পরে রেল লাইনের পাশে দেবব্রতর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ প্রথমে এটাকে দুর্ঘটনা ভেবেছিল, কিন্তু একটা জিনিস সবাইকে ভাবিয়ে তুলেছিল, দেবব্রতর মুখে কোনো ভয়ের ছাপ ছিল না, যেন সে স্বেচ্ছায় হাসি মুখে লাফ দিয়েছিল। রিপোর্ট আসে ঘুমের ঘোরে অ্যাক্সিডেন্ট হয়েছে, শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু মৃত্যুর 2 দিন পর রাতে দিদা ঘুম থেকে উঠে শুনতে পান রুমের ভেতর কেউ যেন হাসছে। তিনি ভাবেন হয়তো টিভি চলছে, কিন্তু হল রুমে গিয়ে দেখেন টিভি অফ, ফ্যান অফ, জানালা বন্ধ, কিন্তু রুমটা অস্বাভাবিক বরফের মতো ঠান্ডা। পরের দিন থেকেই বাড়িটা আর স্বাভাবিক রইল না। প্রতিদিন রাতে কিছু না কিছু হতে থাকতো। বারান্দায় পায়ের ভারী আওয়াজ, রান্নাঘরে গ্লাস পড়ে যাওয়ার শব্দ। যারা রাত জাগত তারা মাঝে মাঝেই ট্রেনের তীব্র হর্নের আওয়াজ শুনতে পেত। কখনো আবার পোড়া মাংস আর রেল লাইনের পোড়া গন্ধ ভেসে আসত, অথচ আশেপাশে কোনো রেল লাইনই ছিল না। এর কয়েক মাস পর দিদির বিয়ে হয়ে যায়। জামাইবাবু দিল্লিতে একটা ফ্যাক্টরিতে ম্যানেজারের পোস্টে ছিলেন।
বিয়ের পর দিদি শ্বশুর বাড়িতে চলে যায়। কয়েক মাস পর খবর আসে দিদি প্রেগনেন্ট। খুশির হাওয়া বইলেও এক রাতে দিদির সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত 2টোর দিকে দিদি বাথরুমে যায়। বাথরুম সেরে বাইরে বেরোতেই দিদির বুক ধড়ফড় করতে শুরু করে। সে দেখে একটা বিশাল বড় ধবধবে সাদা সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। দিদি ভয়ে পিছিয়ে দেয়ালে গিয়ে ঠেকে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, মনে হচ্ছে কেউ যেন গলা চেপে ধরেছে। ঠিক তখনই সেই বিশাল সাদা সাপটা অস্বাভাবিকভাবে লাফিয়ে পড়ে দিদির পেটের ওপর এবং সজোরে একটা ছোবল মারে। দিদি যন্ত্রণায় চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। তার চিৎকার শুনে সবাই ছুটে আসে। দেখে দিদি বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, শরীর বরফের মতো ঠান্ডা। ডাক্তার ডাকা হয়, ব্যথা কিছুতেই কমছিল না। ইউএসজি রিপোর্ট আসার পর ডাক্তারের মুখ বদলে যায়। তিনি জামাইবাবুকে আলাদা করে ডেকে নিয়ে বলেন, বাচ্চাটা আর নেই। সবাই ভেঙে পড়ে। ডাক্তার জানান, হয়তো পেটে কোনো বড় আঘাত লেগেছিল। কিছুদিন পর দিদি কিছুটা সুস্থ হলে শাশুড়ি মা জিজ্ঞেস করেন, বৌমা, তুমি কি কোথাও পড়ে গিয়েছিলে বা ধাক্কা খেয়েছিলে? দিদি মাথা নাড়ায়। তখন তার ভাসুর বলেন, আচ্ছা, সেদিন রাতে বাথরুমের সামনে যে পড়েছিলে? দিদি কাঁদতে কাঁদতে বলে, আমি মাঝরাতে বাথরুম থেকে বেরিয়ে দেখি একটা বিশাল সাদা সাপ। সাপটা লাফিয়ে আমার পেটে ছোবল মারে। এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। তারা বুঝতে পারে বিষয়টা স্বাভাবিক নয়। সেই রাতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা একজন নামকরা তান্ত্রিকের কাছে যাবে। পরের দিন সকালে হঠাৎ করে দিদির কাছে ফোন আসে। ফোন ধরে দিদি কান্নায় ভেঙে পড়ে। জামাইবাবু ফোন নিয়ে জানতে পারে দিদা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। সবাই ছুটে যায়। দিদাকে দাহ করা হয়, কিন্তু দিদার মৃত্যুতেও অস্বাভাবিক কিছু ছিল। তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন নিজের ইচ্ছায় গলায় দড়ি দেননি, কেউ যেন তাকে বাধ্য করেছিল। দাদু এবার সবটা বুঝতে পারেন। শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর দাদু তার এক পরিচিত বড় তান্ত্রিককে ডাকেন। তান্ত্রিক বাড়িতে ঢুকেই বলেন, এই বাড়িতে কিছুই তো স্বাভাবিক নেই। যে জিনিস এসেছে সেটা সবাইকেই নিয়ে যাবে। তান্ত্রিক দাদুদের একটা ফর্দ দিয়ে বলেন বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসতে। রাত তখন 9টা, পুরো বাড়ি নিস্তব্ধ। তান্ত্রিক মাঝখানে বসে বলেন, দরজা জানালা সব বন্ধ করে দাও। কেউ ডাকলে কোনো সাড়া দেবে না, আর কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ রুমের বাইরে যাবে না। প্রায় 1 ঘন্টা ধরে তান্ত্রিকের মন্ত্র পড়া শুরু হতেই রুমটা যেন কাঁপতে শুরু করে। একটা জানালা দিয়ে দেবব্রতর ডাক, অন্য জানালা দিয়ে দিদার কান্নার আওয়াজ আসতে থাকে। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। চারিদিকে একটা পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। তান্ত্রিক যখন জোরে জোরে মন্ত্র পড়ছিলেন, ঠিক সেই সময় দরজার বাইরে থেকে দিদা দাদুকে নাম ধরে ডাক দেন। দাদু ঘোরের বসে উঠে দরজার দিকে দৌড় মারতেই তান্ত্রিক চিৎকার করে ওঠেন, যেও না, সর্বনাশ হয়ে যাবে, ওকে ধরো। বাকিরা দাদুকে চেপে ধরে। খানিক পরে মন্ত্র পড়া থেমে যায়। তান্ত্রিক হাঁপাতে হাঁপাতে বলেন, এই বাড়ি আর জমি ছেড়ে দিয়ে অন্য লোক দেখে দামাদামি না করে বিক্রি করে দাও। তান্ত্রিক সবার গলায় আর পায়ে তাবিজ বেঁধে দিয়ে বলেন, যা ছিল সেটা আর আসবে না, কিন্তু এই তাবিজ তোমরা খুলবে না। পরে তান্ত্রিক সব ঘটনা শুনে দাদুকে বলেন, সব দোষ তোর। কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তোর ভুল তন্ত্রমন্ত্রের কারণেই সব কিছু ঘটেছে। তোর বন্ধুর ছেলের যে প্রেমিকা ছিল তার পুরো পরিবারকে ওই জিনগুলো মেরে ফেলেছে। আর যেহেতু তুই একটা নিষ্পাপ মেয়ের ওপর জিন চালান করেছিলি, তাই মেয়েটার আত্মা ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়েছে। ওই আত্মাটাই তোর বন্ধুর ছেলেকে দিয়ে আত্মহত্যা করিয়েছে। তান্ত্রিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ওই মেয়েটার অতৃপ্ত আত্মা আর ওই জিনগুলো মিলে তোর বাড়িতে ঢুকেছিল। তোর বড় ছেলে, তোর স্ত্রী আর তোর নাতনির মৃত্যুর জন্য ওরাই দায়ী। তারা আর আসবে না।
কিন্তু মনে রাখবি, চিরকাল সাবধানে থাকবি। তো এই ছিল ঘটনা। দাদু এখন অন্য গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন এবং ভালো কাজই করেন। দিদির এখন একটা ফুটফুটে কন্যা সন্তান আছে, আর ওই অভিশপ্ত বাড়িটা এখন একটা গ্যাস কোম্পানির গোডাউন হয়েছে, আর পেছনের সেই শাল বাগানটাও পুরোপুরি কেটে ফেলা হয়েছে। কিন্তু আজও সেই শাল বাগানের নাম শুনলে এলাকার মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের অন্ধকার ফাইলসের হাড় হিম করা একটি সত্যি ঘটনা। অল্পবিদ্যার অহংকার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজকের গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের গায়ে কাঁটা দিয়ে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার হরর প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই ভয়ের সাক্ষী করুন। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমি দেখছি আপনারা অনেকেই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, আমাদের গল্পগুলো পছন্দ করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আপনাদের এই একটি সাবস্ক্রিপশন এবং সাপোর্ট আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন নতুন গল্প নিয়ে আসার অনেক বড় অনুপ্রেরণা যোগায়। তাই আর দেরি না করে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ডগস ফ্লাইট পরিবারের সদস্য হয়ে যান। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী কোনো অন্ধকার ফোল্ডার খোলার আগেই আপনার কাছে খবর পৌঁছে যায়। আপনাদের জীবনেও যদি এমন কোনো ভৌতিক, রহস্যময় বা ব্যাখ্যার অতীত কোনো ঘটনা ঘটে থাকে তবে আমাদের ইমেল করে পাঠাতে পারেন। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কে বলতে পারে আমাদের পরবর্তী গল্পটা হয়তো আপনার জীবনেরই হবে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, মাঝরাতে একা বাইরে বেরোবেন না। শুভরাত্রি।